আলেক সাইন। সে প্রায় 200-250 আগেকার মানুষ ভুজলে সোনার মানুষবি, মানুষ ভুজলে সোনার মানুষবি। মানুষ বিনা খেপারে তুই, মানুষ বিনা খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ ভুজলে সোনার মানুষবি। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি কুষ্টিয়ার সেউড়িয়ায় অবস্থিত ফকির লালন শাহের মাজারে। বন্ধুরা, গেট দিয়ে ঢুকে কিছুক্ষণ আসার পরেই সামনে সুন্দর একটি অবয়ব, সাদা ধবধবে একটি চমৎকার গম্বুজ বিশিষ্ট, এক গম্বুজ বিশিষ্ট একটি স্থাপনা, এবং তার ঠিক সামনেই আরো একটি ভাস্কর্য, সেটি হলো একতারার ভাস্কর্য। আপনারা জানেন লালন ফকিরের গান মানেই একতারার একটা সাহচর্য। সেই একতারাকে নিয়েই লালন ফকিরের গান। বেশিরভাগ ফকিররাই একতারা বা দোতারা ব্যবহার করে। সেই একতারার ভাস্কর্যটি দেখলাম, ছবি তুললাম। আজ থেকে প্রায় 1.25 বা 200 বছর আগে লালন ফকির এইখানে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর এক পালক পিতার কাছে এখানেই বড় হন। এখানেই দিনে দিনে তার আধ্যাত্ম সাধনা পরিপূর্ণ হয়। এখানেই উনি রচনা করেন অসংখ্য গান, যে গানের মধ্যে বিশ্ব মানবতার কথা ছড়িয়ে আছে, যে গানের মধ্যে শান্তি, প্রেম, ভক্তি, ভালোবাসা ছড়িয়ে আছে। যে ভালোবাসা উনি ছড়িয়ে দিতে চেয়েছেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, সারা পৃথিবীতে আজকে লালনকে নিয়ে যে গবেষণা হয় তার মূল কারণ এই বিশ্ব মানবিকতা বা মানবতা এবং এই প্রেম ভক্তিবাদ। আমরা সেই লালন ফকিরের আখড়ায় উপস্থিত হয়েছি। গেটে ঢুকতেই দেখতে পেলাম চমৎকার একটি ফলক, গেটের উপরে লেখা মানুষ ভজলে সোনার মানুষ হবে, অর্থাৎ মানুষকে নিয়েই ধ্যান, মানুষকে নিয়েই জ্ঞান, মানুষের ভিতর দিয়েই মানুষের স্রষ্টাকে বা অসীমত্বকে পাওয়ার এই যে চেষ্টা। এটির সঙ্গে সাধারণ প্রচলিত ধ্যান ধারণা বা বিশ্বাসের হয়তো অনেক কিছুই মিল হয় না, কিন্তু এটিও তো একটি ধারা, এটিও তো একটি জীবন ব্যবস্থা, এভাবেও তো চলছে। বন্ধুরা, এখানে ঘুরতে ঘুরতেই আমরা পেয়ে গেলাম এই আখড়ার যিনি দেখভাল করেন, যিনি এটার কাস্টোডিয়ান, সেই ভদ্রলোক, খাদেম যাকে বলা হয়, ইনিও বয়সে প্রায় 80 ঊর্ধ্ব। আমরা তার সঙ্গে বসে লালন সম্পর্কে কিছু কথা জানতে চাইলে উনি আমাদের বললেন, আলেক সাইন। সে প্রায় 200-250 আগেকার কথা, 250 বছর আগেকার কথা। কোনো এক দোল পূর্ণিমায় সাঁইজির মাজারের অনেকটা দূরে অবস্থিত কালী নদীতে সাঁইজি আবির্ভূত হন। উনি কোত্থেকে আসেন কেউ বলতে পারবেন না বা কেউ বলতে পারেন না। যাই হোক, মৌলানা মলম শাহ, যিনি সাঁইজির পালক পিতা নামে খ্যাত, ওনার বাড়ি এই গ্রামের নাম সেউড়িয়াতেই উনি অবস্থান করতেন এবং মৌলানা রূপে পরিচিত। উনি প্রাতঃ ভ্রমণ করার পরে ফজরের নামাজের আদায় করার উদ্দেশ্যে উনি ওই কালী নদীতে অজু বানাতে যান। গিয়ে একটা কান্নার রোল শুনতে পান। তিনি এদিক সেদিক তাকায়ে বা এদিক সেদিক চেয়ে কোনো মানুষ দেখতে না পেয়ে উনি সাহসে ভর করে ওই নদীতে নেমে পড়েন এবং কিছু দূর এগোতেই তার চোখে পড়ে সাঁইজি একটা ভেলায় অবস্থান করছেন এবং উনি কান্নাকাটি করছেন। এই কান্নার রোল হয়তো উনি শুনতে পাচ্ছেন। যাই হোক, উনি কিছু দূর এগোতেই একটা ভেলার উপরে 10 বছর বয়সের একটি বালককে দেখতে পান। এখানে অবশ্য মতভেদ রয়েছে। কেউ বলেন 10 বছর, কেউ বলেন 18 বছর, কেউ বলেন একেবারে যাই হোক, উনি কান্নার রোল শুনতে পেয়ে ওই ভেলা নিকটে চলে যান এবং ওই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেন, কারণ তিনি ছিলেন সন্তানহীন এবং ওই ছেলেটা পক্ষাঘাতে জর্জরিত ছিলেন, বসন্ত রোগে জর্জরিত ছিলেন। পরবর্তীতে ওই ছেলেকে তুলে নিয়ে এসে তার স্ত্রী মতিজান
ফকিরানিকে হাতে তুলে দেন, সেই থেকেই সাঁইজির বেড়ে ওঠা এবং অগণিত সাঁইজির তার জন্মলগ্ন থেকেই এবং প্রথম থেকেই তিনি অনেক বাণী রচনা করতেন। সেসব বাণী এখন গান রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ভারতে অথবা পৃথিবীর যে কোনো স্থানেই কোনো গানের অনুষ্ঠান হোক না কেন, তার বাণী ছাড়া সেই অনুষ্ঠানে জমে কিনা সন্দেহ আছে। যাই হোক, উনি 116 বছর এই ধরাধামে জীবিত ছিলেন এবং কার্তিক মাসে উনি তিরোধান করেন। 1890 সালে সম্ভবত উনি তিরোধান করেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনার নামটা দয়া করে। আমার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি এখানে কোন দায়িত্বে আছেন একটু কাইন্ডলি যদি বলেন। মানে কাস্টোডিয়ান হিসেবে আপনি এখানে দায়িত্বরত আছেন। কত 17 বছর থেকে আছেন। আর আপনার বাড়িটা কোথায়? গ্রামে? এখানেই, একদম এখানেই। অসাধারণ। আচ্ছা, আমরা একটু আগে যে কথাটা আলোচনা করছিলাম যে আমরা লালন শাহকে চিনি বর্তমান যুগের বা আধুনিক যুগের ছেলেরা এই মনের মানুষ সিনেমার মাধ্যমে, তার যে কাহিনীগুলা আর কিছু বই পুস্তক পড়ে তার যে আপনি যেটা বললেন যে এটি গৌতম ঘোষের রচনা, পরিচালনায়। হ্যাঁ, পরিচালনা। তো লেখাটা কার জন্য বলছিলেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের। উনি কি বলেছিলেন এই কাহিনীর সম্পর্কে? উনি বলেছিলেন যে এই মনের মানুষ কাহিনীটা সম্পূর্ণ আমার মন গড়া, কাল্পনিক চরিত্র, এরকম কিছু। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মন গড়া মানে তো কাল্পনিক। অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আরও দীর্ঘায়ু হন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরপরে কথাগুলো শোনার পরে আমরা একজন বংশীবাদককে পেলাম এই তল্লাটে। তার কাছে দাঁড়িয়ে খানিকক্ষণ বাঁশির সুর শুনলাম, যদিও সেই সুর এলোমেলো সুর, তার নিজের মন গড়া সুর, তবু শুনতে ভালোই লাগছিল। বন্ধুরা, এখানে আসার পূর্বে যে সুন্দর এলাকাটি অতিক্রম করে এখানে পৌঁছেছিলাম, সেই জায়গাটির উপর দিয়ে আমি যাচ্ছি এখন। কি অসাধারণ দেখুন! কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জেলা প্রশাসকের বাসভবনের আশেপাশেই এই সুন্দর জায়গাটি। দুপাশে গাছ, নারিকেল গাছ সহ অন্যান্য গাছ তো রয়েছেই, পাশে পুকুর রয়েছে, আশেপাশে নির্জন, নিরিবিলি এবং কিছু ধান ক্ষেত রয়েছে। সব মিলিয়ে দারুণ এক সুন্দর রাস্তা অতিক্রম করেই এইখানে এসে পৌঁছলাম আমরা। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ চিনে ধরো, আদি তথ্য করো। ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমি তো গান গাইনি আঙ্কেল, ওই আর কি, যাই হোক, ওইটুকুই যথেষ্ট। আচ্ছা, ওই আরেকটা কি যেন, সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে। বন্ধুরা, এইখানে আমার এক বন্ধু, যিনি এখানকারই একটি সরকারি কলেজের অধ্যক্ষ, সেই বন্ধুটিকে অনেকদিন পরে পেয়ে গেলাম। ছাত্র জীবন শেষ করার পরে বন্ধুর সঙ্গে আমার খুব কমই দেখা হয়েছে। আজকে তার সঙ্গে দেখা হওয়ার পরে আমরা তার কাছে লালন সম্পর্কে কিছু কথা জানতে চাইলাম। তিনি বেশ পড়াশোনা করেন এবং এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভাবেন, যে কারণে তিনি আমাদের উদ্দেশ্যে লালন সম্পর্কে তার নিজের মতামত ব্যক্ত। লালনের জন্ম ইতিহাস তুমি জানো লোকের মুখে মুখে, যে উনি কৃষ্ণনগর নবদ্বীপে গিয়েছিলেন। ওখানে নবদ্বীপের মেলায়, তো ওখানে গিয়েই তিনি আবার ফিরে এসেছেন। আসার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন, বসন্ত রোগে আক্রান্ত হয়ে। তারপরে এখানেই কথিত আছে যে এই নদীর, কালীগঙ্গা নদীতে ভেসে এসেছিলেন। তারপর মলম শাহ তার বাবা, পালক পিতা, তাকে কুড়িয়ে পেয়েছিলেন নদীর ঘাটে, তখন নিয়ে এসেছিলেন। এই হচ্ছে তার ইতিহাস। তারপরে থেকে তিনি বাড়িতে আর ফিরে যাননি। ভাইরা ছিল, তাকে প্রত্যাখ্যান করেছিল বলে তিনি বাড়িতে ফিরে যাননি। একবার গিয়েছিলেন, সিনেমায় দেখায়, ওটা সিনেমা তো কাল্পনিক বলে, তো আমরা বই পুস্তকে পাইনি। তিনি ফিরে যাননি, বা গেলেও তারা আর মেনে নেয়নি। তারা বলেছে যে মরে গেছে আমাদের সন্তান, বেঁচে আছে কী করে, এটা হতে পারে না, বিশ্বাস করতো না। তিনি এখানে এসে বৈরাগ্য জীবনও বলা যায় একরকম, বা তিনি দরবেশের জীবন ধারণ করলেন। এবং মলম শাহ নিজেও একজন এই ধরনের দরবেশ ছিলেন, সিরাজ শাহ ছিলেন সেই সময়।
তা তিনি ওই জীবনেই গেলেন এবং তখন থেকেই তার এই মেলোডিয়াস যে কাব্য দর্শন তিনি রচনা করতে শুরু করেন। সেই বয়সেই থেকেই যতদিন তিনি বেঁচে ছিলেন সেইগুলাই সুর আকারে আজ সারা দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে এবং এই সুরের মধ্যে মানবতা ভেসে বেড়াচ্ছে। ভালোবাসার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, মানুষকে শ্রদ্ধার কথা বলেছেন তার গানের মধ্যে। তার ভক্তরা কিন্তু আমি একটা জিনিস দেখেছি আমার এই জীবনে, এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ অঞ্চলে যেহেতু আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, কোনো ভক্ত কখনোই কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে চড় থাপ্পড় মারে না, কাউকে গালাগালি করে না। এটা আমি আমার এই 50-60 বছরের জীবনে এটা দেখেছি। তারা এত মানবতাবাদী, তারা মানুষকে ভালোবাসে। অর্থাৎ তার দর্শনের মূল কথাই হচ্ছে কি, মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষ ভজলে সোনার মানুষ পাওয়া যায়। এটাই হচ্ছে তার ফিলোসফি। এবং এই সার কথাটাই আমরা গেটের মধ্যে দেখলাম। হ্যাঁ, দারুণ। মানুষ ভজলেতেই সোনার মানুষ হবি, এটাই তার ফিলোসফির মূল কথা। মানুষকেই ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে, প্রেম দিতে হবে। আজকে সারাদিন কুষ্টিয়ায় এই লালন ফকিরের আখড়ায় ঘুরে বেশ খানিকটা শান্তি এবং ভালো লাগা নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি বন্ধুরা। যাওয়ার পথে কুষ্টিয়ার কিছু স্থাপনা, এখানকার রিক্সাওয়ালার গাওয়া গান সবকিছুই আমাকে মুগ্ধ করলো। এবং আমি যেহেতু একটি কলেজের সঙ্গে যুক্ত, তাই সরকারি কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ ভালো লাগলো। এখানে আরো একটি জিনিস দেখলাম, একটি প্রাইমারি স্কুল, যেটি কাঙ্গাল হরিনাথের নামে একটি ভবন রয়েছে। কুষ্টিয়ায় অনেক বিখ্যাত লোকের বাস, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, লালন ফকির, মীর মোশাররফ হোসেন, গগন হরকরা, কাঙ্গাল হরিনাথ তো রয়েছে। এছাড়াও রয়েছে আরও নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। লালন ফকিরের যে মাজারটি, সেই মাজার বা তার যে কবর, তার আশেপাশে তার সাগরেদ শিষ্যদের বা এখানকার পরিচিত অনেকজনেরই কবর রয়েছে। সেই কবরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবেন একটি সাদা রঙের ভবন বাম দিকে। এটি আসলে একটি মিউজিয়াম, লালন মিউজিয়াম। অর্থাৎ লালন ফকিরকে ঘিরে যতটুকু সংগ্রহ করা গেছে সেগুলোকে নিয়েই এই সংগ্রহশালা। ডান দিকে একটি ভবন দেখতে পাবেন, বড় ভবন। এই যে দেখছেন যে ভবনটি, এই ভবনের নিচে অনেক সাধু ফকিররা বসে থাকে, দিনের পর দিন এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে এবং গান চর্চা করে, ধ্যান করে ইত্যাদি নানাবিধ কাজে তারা ব্যস্ত থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি রান্নার আয়োজন চলছে। এটি আসলে এখানকারই যারা এখানে খাদেম ঠিক বলবো না, মানে এখানে যারা ফকির বা এখানে যারা বাউল আছেন, গান যারা, তারা অ্যাকচুয়ালি এখানেই থাকেন। তাদেরকে কেউ কোনো সাহায্য দিয়ে গেলে সেই টাকা দিয়ে বাজার করে বা বাজার করেও দিয়ে যায় অনেকে, সেইটা এখানে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়। এই ছিল আমার লালন শাহের মাজার বেড়ানোর গল্প। কুষ্টিয়ায় আসতে পারেন, এখানে আরও অনেক কিছু দেখার আছে। সেই সাথে লালন ফকিরের মাজার হতে পারে আপনার বেড়ানোর বেশ খানিকটা সময় কাটানোর জায়গা। এই জায়গাটিতে আসলে আপনি ছায়া ঘেরা একটা সুন্দর জায়গা পাবেন। এছাড়াও আধ্যাত্মিকতা এবং মরমীবাদের এই ক্ষেত্র আপনাকে কিছুটা হলেও একটু অন্য জগতে নিয়ে যেতে পারে। সবথেকে বড় কথা, যে লালন সারা বিশ্বে পরিচিত, সেই লালনের এটিই ছিল মূল জায়গা যেখানে তিনি বড় হয়েছেন, বাস করেছেন, মৃত্যুবরণও করেছেন তার কবরে এখানে। সুতরাং এই জায়গাটি বিশ্বের মানুষের কাছেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত জায়গা বা ভালো জায়গা, যেখানে অনেক মানুষ সারা বিশ্ব থেকেই আসেন প্রতিনিয়ত। তাই আপনারও যাওয়া দরকার। আসুন, একবার বেরিয়ে যান। আমাদেরই বাংলাদেশের কুষ্টিয়ায় অবস্থিত এই সুন্দর জায়গাটি। ভালো থাকবেন সবাই।